মহিলাদের প্রত্যেকদিন একঘেয়ে কাজ করতে করতে কখনো কখনো এমন হয় যে আমাদের হাতে মানে রান্নাঘরে ঢুকতে প্রত্যেকটা কাজ এলোমেলো হয়ে যায়। তো সেই এলোমেলো কাজগুলো খুব সহজভাবে আমরা করে নিতে পারি। তো রান্নাঘরের কাজ সহজ করার জন্য আমি ১৩টা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা প্রত্যেক দিন কাজে আসবে। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যেমন ধরো, এখানে আমি সকালবেলায় ডিমটাকে সেদ্ধ করতে দেব। তো ডিমটা সেদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, যে ছোট সসপ্যান কিংবা ছোট হাঁড়িতে যদি দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো হবে। আর কি ভালো হবে, আর এখানে কি ছোট আর বড়তে লাভ আছে তোমরা এক্ষুনি বুঝতে পারবে। যেমন ধরো, এই জল সমেত ডিমটা আমি সসপ্যানে দিয়েছিলাম, তো ডিমটা কিন্তু ডুবে গেছিলো। তো এখানে দেখো, এখানে কিন্তু আরও জল লাগবে। তো মোটামুটি এখানে আরও 2 গ্লাস জল লাগলো, তবে এখানে ডিমটা ডুবেছে। এবারে একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। ওই জলটা আমি আবার সসপ্যানে দিয়ে দিলাম, মানে সসপ্যানে দিয়ে দেবো আর কি। এই দেখো, সসপ্যানে দিয়ে দিলাম। তারপরে অনেকটা জল কিন্তু হাঁড়িতে থেকে গেছে। তো এতটা জল যদি সসপ্যানে দিয়ে দিতাম তাহলে কিন্তু বেশি জল দিলে টাইম তো বেশি লাগতোই, আর গ্যাসটাও বেশি পুড়তো। তো একটু খেয়াল করলে বা একটু এই টিপসগুলো ফলো করলে আমরা অনেক কিছু বাঁচিয়ে নিতে পারি। চলে এলাম পরবর্তী টিপসে, টিপস নাম্বার 2। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি, সিঙ্কের কাছে। তো এটা যেহেতু মানে দইয়ের কৌটো, তো আমি তলাটাকে ফুটো করে রেখেছি আর নিচে একটা কৌটো রেখেছি, মানে যেখানে রাখবো তো সিঙ্কটা যেন নোংরা না হয়। তো এই স্ক্রাবারগুলো কিংবা এই তারের মাজনিগুলো মাঝে মাঝে এগুলোকেও কিন্তু পরিষ্কার করতে হয়, যেটা দিয়ে আমরা হাঁড়ি বাসনগুলো মেজে থাকি। তো এটা কিভাবে পরিষ্কার করব, এই দেখো, যেমন এটা হচ্ছে তারের মাজনি। তো তারের মাজনির ভেতরে কত ব্যাকটেরিয়া, কত জীবাণু বা কত খাবার দাবারগুলো ঢুকে আছে, যেগুলো আমরা হাত দিয়ে বার করতে পারবো না। তো খুব সহজ পদ্ধতি, এইভাবে যে কোনো চিমটে দিয়ে ধরে আর এটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো, এমনভাবে পুড়বে একেবারে আগুন লেগে যাবে, মানে কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই। আর এই মানে পুড়িয়ে নেওয়ার পরে এভাবে ঝেড়ে নিতে হবে। তাহলে ভেতরে যদি কিছু থাকে, মানে পুড়ে যাওয়ার পরে তো শুকিয়ে যাবে, তো ভেতরে কিছু থাকলে সেগুলো ঝরে পড়ে যাবে। তো এইভাবে অবশ্যই মাঝে মধ্যে করে নেওয়া উচিত। চলে এলাম টিপস নাম্বার 3। তো এখানে নিয়ে নেব আমি গরম জল। তো তোমরা দেখে বুঝতে পারছো অতিরিক্ত গরম জল রয়েছে। তারপরে এই জলে আমি কি দেব আর এই জল দিয়ে আমি কি পরিষ্কার করব, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ আমি 13টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি দিলাম 1 চামচ খাবার সোডা, আর 1 চামচ দিয়েছি লবণ, যেটা আমি শ্যুট করিনি, মানে সেটা স্কিপ হয়ে গেছে। আর দিয়েছি 1 ভাগ লেবুর খোসা সমেত লেবুর রসটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো, এই যে শীতের দিনে আমরা এই গায়ে ঘষা এগুলোকে পরিষ্কারও করতে হয়, কারণ এগুলো দিয়ে আমরা শরীর পরিষ্কার করি। আর এই যে মাজনিটা রয়েছে, মানে স্ক্রাবারটা রয়েছে, সেটাও কিন্তু এভাবে পরিষ্কার করা উচিত মাঝে মধ্যে। কারণ এগুলো আমাদের, মানে যে স্ক্রাবারটা রয়েছে, এগুলো কিন্তু 2 দিন 4 দিনে মানে ক্ষয় হয় না বা নষ্ট হয়ে যায় না, বেশ কিছুদিন যায়। তো আমরা এইভাবে 10 দিন কিংবা 15 দিন পর পর অবশ্যই আমাদেরকে এইভাবে ক্লিন করে নেওয়া উচিত। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে 10 দিন কিংবা 15 দিন পর পর এই স্ক্রাবারগুলো এইভাবে গরম জলে সোডা বা লবণ দিয়ে পরিষ্কার করে নিতে। চলে এলাম পরবর্তী টিপসে। তো এটা হচ্ছে ভিম বার, যে বাসন মাজার সাবানগুলো থাকে সেগুলোই। তো বড় কৌটো আমরা কিভাবে ব্যবহার করব, কারণ অনেক সময় মানে অনেকের এমনও আছে যা নিজে হাঁড়ি বাসন বা থালা বাসনগুলো মাজে না, লোকের হাত দিয়ে মাজা করায়। তো তারা কিন্তু নিজের ইচ্ছে মতো করবে। যেমন ধরো, এত বড় সাবান যদি রেখে দিই, তো আমি যদি করি তাহলে বুঝে সুঝে করব, কিন্তু লোকের হাত দিয়ে করালে সে কিন্তু বুঝে সুঝে করবে না বন্ধুরা। তার থেকে ভালো সহজ পদ্ধতি, এইভাবে এই সাবানটাকে কাট করে নেব। তো এটা কাট করতে কোনো অসুবিধে হবে না। মানে লোহার যে ছুরিগুলো থাকে সেইগুলো দিয়ে এইভাবে একটু চাপা দিলেই এগুলো কেটে যায়। তারপরে দেখো, 3 টুকরো আমি রেখে দিলাম, যেখানে মানে যে কৌটোতে ছিল সেই কৌটোতে আবার রেখে দিলাম। আর 1 টুকরো আমি ব্যবহার করব। তো যে কৌটোটা আমি ফুটো করে রেখেছিলাম সেই কৌটোতে আমি রেখে দিলাম এই সাবানটা। এবারে ব্যাপার হচ্ছে, এখানে আরও একটা টিপ তোমাদের সঙ্গে দিতে চাই। সেটা হচ্ছে, এই যে বাসন মাজার পরে এই স্ক্রাবারটা আমরা যদি এর উপরে রেখে দিই,
তাহলে কিন্তু সাবানটা বেশি গলতে মানে গলতে থাকবে আর সাবানটা বেশি নষ্ট হবে। তো কীভাবে আমাদের এই স্ক্রাবারটা রাখা উচিত, তো চলো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য একটা টাকাও খরচা হবে না বন্ধুরা। খুব সহজ পদ্ধতি, যে বোতলগুলো আমরা ফেলে দিই, তেলের বোতলগুলো, তো সেই তেলের বোতলটা আমি মিডিল থেকে 4 থেকে 5 আঙুল কাট করে ফেলে দিয়েছি। আর নিচের কিছু অংশ আর ওপরের কিছু অংশ এইভাবে, আর ঢাকনাটাকে খুলে দিয়েছি। আর এইভাবে যদি রাখি তাহলে দেখবে স্ক্রাবারের মধ্যে যদি জল থাকে তাহলে ওই জলটা এই বোতলের মধ্যে পড়বে। কারণ বোতলটা যেখানে রাখবো সেখানে কিন্তু মানে সেই প্ল্যাটফর্মটা নোংরা হবে না, এই বোতলের মধ্যে জলটা থেকে যাবে। পরের বেলা যখন বাসন মাজতে আসবো তখন সেই জলটা ফেলে দেবো। তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো। তো আমি একটা কৌটো তলা ফুটো করে রেখেছি। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপস হবে এই রকম প্লেট নিয়ে। এই প্লেটগুলো আমার প্রায় মানে অনেক বছর আগের, যখন আমি প্রথম প্রথম সংসার শুরু করেছিলাম তখনকার। তো এগুলো যদি তুলে রাখি তো সারা জীবন তুলেই থাকবে, তার থেকে ভালো ব্যবহার করব এই গ্লাস ঢাকনা হিসাবে। তো তোমরাও এইভাবে করে নিতে পারো, তোমাদের কাছেও যদি এরকম ধরনের বাসন থাকে তাহলে ব্যবহার করে নিতে পারো। চলে এলাম পরের টিপসে। পরের টিপস হবে এই খাপটা যেহেতু খেজুরের, তো খাপটা আমাকে মানে ভালো লাগছে আর কি, তো এটা আমি ইউজ করব। ইউজ করার পরে এটা ফেলবো। তো এই সাবানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চেন্নাইয়ের সাবান। আমার ভগ্নিপতি আমাকে দিয়েছিল অনেক দিন আগে। তো দেখতে ভীষণই ভালো লাগে তাই আমি রেখে দিয়েছি। তো যাই হোক, এবারে এটাকে ব্যবহার করে নেব। তো এই খাপগুলোতে তোমরা যে সাবান, শ্যাম্পু এরকম ধরনের জিনিসগুলো রেখে দিতে পারো। তাহলে কি বলো তো, এক জায়গায় গোছগাছ হয়ে থাকবে আর আমরা এখান থেকে দেখতেও পাবো যে এর মধ্যে কী রয়েছে। তোমরা এই টিপসটাও ফলো করতে পারো। চলে এলাম পরবর্তী টিপসে। এরকম ধরনের প্লাস্টিকের কৌটোগুলো মিষ্টির সঙ্গে কিংবা সোনপাপড়ি এরকম ধরনের জিনিসগুলোতে আসে, তো আমরা একদিকে ফেলে দিই। ফেলবো তো অবশ্যই, কিন্তু তার আগে এটাকে ইউজ করব। আর সেটা কিভাবে কি ইউজ করব তোমরা দেখতে থাকো। তো আমি নিয়েছি এখানে একটা বইয়ের পেজ। তো যাই হোক, পেপার নিলে হবে, তো আমার হাতের কাছে এখন পেপার নেই, যেটা আছে সেটাই নিয়ে নিলাম। তারপরে দেখো এইভাবে নিচের দিকে সমান করে কাট করেছি। কাট করার পরে এতে সেট করে দিলাম। সেট করার পরে এখানে কী রাখবো বা কী সে ব্যবহার করব তোমরা দেখতে থাকো। যেমন ধরো, রান্নাঘরের প্ল্যাটফর্মে যেখানে এই তেলের বোতলগুলো রাখো না কেন, যেখানেই রাখো সেখানেই কিন্তু তেল চিটে হয়ে যায়। কারণ তেল ব্যবহার করার পরে 1 ফোঁটা 2 ফোঁটা মুখ থেকে নিচে পড়ে, আর সেটা আমাদেরকে আবার এক্সট্রা করে খাটতে হয়। তার থেকে ভালো আমরা এরকম যে জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছি সেই জিনিসগুলোর ওপরে যদি রেখে দিই তাহলে কিন্তু ভীষণই সুবিধা হবে। কারণ যেখানেই রাখো না কেন সেই জায়গাও তো কিন্তু মোছামুছি করতে হবে। তো তেলের বোতল না টেনে আমরা এই কৌটোটাকে টেনে নেব আর জায়গাটাকে মুছে নেব। আর যে তেলগুলো পড়বে এই পেপারের ওপরে পড়বে, তেল শেষ হলে বোতলটাকেও ফেলে দেব আর পেপারটাকেও ফেলে দেব। তোমরা এই টিপসটাও অবশ্যই ফলো করতে পারো। এবারে দেখো, তেলের টিপস দেখাতে দেখাতে আমার কাছে কিন্তু একটুখানি তেল পড়ে গেছে। তো এই তেলটা মোছার জন্য যদি আমি কাপড়ের ইউজ করতাম তো সেই কাপড়টাকেও কিন্তু কাচতে হতো। তো টিস্যু দিয়ে ভীষণই ভালো হয়, মানে এতটুকু বোঝা যাবে না যে এখানে তেল পড়েছিল। এবারে ব্যাপার হচ্ছে সবার কাছে মানে সবার হাতের কাছে টিস্যু থাকে না। সেক্ষেত্রে আমরা কি করব? এই দেখো, খুব সহজ একটা পদ্ধতি আমি নিয়েছি। 1 চামচ গমের আটা, যে কোনো আটা। তো যতটুকু তেল পড়বে সেই হিসেব করে এই আটা নিতে হবে। তারপরে আটাতে ভালোভাবে তেলটাকে মিক্স করে নিলাম। আর এই দেখো, ফ্রিতে একেবারে টিস্যু তৈরি করে রেখেছি আমি। ছোট ছোট কাপড় কেটে রেখেছি, যে পুরনো কাপড়গুলো আমাদের নষ্ট হয়ে যায়, পুটলি করে রাখি। তো পুটলি করে রাখার কি কি প্রয়োজন বন্ধুরা, ছোট ছোট টিস্যুর মতো যদি আমরা এই কাপড়গুলোকে কেটে রাখি তাহলে কিন্তু এরকম ধরনের কাজে আমরা ইউজ করতে পারবো। আর সেটাকে কাচাকাচির কোনো ঝামেলা নেই, ডাস্টবিনে ফেলে দেবো। তো এইভাবে অবশ্যই রান্নাঘরে তোমরা টিস্যু হিসাবে ছোট ছোট কাপড়গুলো কেটে রাখতে পারো। গ্যাস ওভেন হোক কিংবা এরকম সমস্যা হলে আমরা এগুলো দিয়ে মুছে নেব আর ফেলে দেব। চলো যাই পরবর্তী টিপসে। পরবর্তী টিপস হবে এরকম ডাল নিয়ে। তো ডালটাকে আমি এই কৌটোর মধ্যে ভরে দেব। তো নতুন গৃহিণীদের জন্য ভীষণই ভালো একটা টিপ। তো যে কোনো কৌটোর মধ্যে ভরার আগে সেই কৌটোটাকে একটা বড় থালার ওপরে কিংবা ট্রের ওপরে রেখে দেবে। তাহলে কি বলো তো, পড়লে সেই প্লেটের মধ্যেই পড়বে। আর আমি এই ক্যারির মুখটাকে পুরোটাই কৌটোর মধ্যে ভরে দিয়েছিলাম, সে কারণে একটাও পড়েনি। তো তোমরা এইভাবে এই জিনিসগুলো ভরে দিতে পারো। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস, মানে টিপস নাম্বার 13।
তো তোমরা দেখে বুঝতে পারছো আমি করব এখানে মশলা। তো সেটা কোনো বড় কথা না যে আমি মশলা করব। অনেকে এমনও আছো যে 7 দিন বা 8 দিনের জন্য মশলা করে রেখে দাও। তো অনেক সময় দেখা যায় এই আদা রসুনের মশলাগুলো কালারটা কিন্তু ফেক হয়ে যায়, মানে কালারটা একটু ডিসকালার হয়ে যায়। তো কিভাবে আমরা মশলা করলে কালারটা নষ্ট হবে না, একেবারে তরতাজা হয়ে থাকবে। তোমরা দেখতে পেলে আমি এখানে দিলাম হাফ চামচ মতো লবণ আর 1 চামচ মতো সর্ষের তেল। অবশ্যই এই মশলা বাটার সময় লবণ আর তেলটা দিয়ে দিতে হবে। আর জল তো দিতেই হবে, কিন্তু জল অতিরিক্ত দিলে হবে না। যতটুকু লাগবে বাটার জন্য ততটুকুই দিতে হবে। তো এইভাবে যদি শুকনো করে পেস্ট করা হয় তাহলে দেখবে কোনো দিনই কালার ফেক হবে না, মানে কালার এদিক ওদিক হবে না, খুব ভালো হয়ে থাকবে। আর এটা 8 দিন কেন 15 দিন থাকলেও এই মশলা নষ্ট হবে না। তোমরা এইভাবে রাখার জন্য মশলা করে নিতে পারো, মানে মশলা করার সময় সর্ষের তেল আর একটুখানি লবণ দিলে এটা খুব ভালো হয়ে থাকবে বেশ কিছুদিন। তো আমার মতে খুব বেশি দিন রাখা ঠিক নয়, 8 দিনের জন্য ঠিক আছে। তো অবশ্যই চেষ্টা করবে কাচের বয়ামে রাখার জন্য। তো আজকের টিপসের মধ্যে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি খুশি হব। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও, কারণ সাবস্ক্রাইব করতে তো এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না, সাবস্ক্রাইব করাটা একেবারে ফ্রি। তো চলো ফাটাফাট এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নাও, কারণ আমি প্রায় প্রত্যেক দিন ভিডিও আপলোড করি। যদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো আর সবার মাঝে বেশি বেশি ভিডিওটা শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।